আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে কিংবা প্রেক্ষাপটে আপনারা যে অবস্থায় আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতি বড় অদ্ভুত এক মায়াজাল। এখানে সকালের হিসাব বিকেলের আগে বদলে যায়। একটু গভীরভাবে আপনার চারপাশের দৃশ্যপটির দিকে তাকান। বাতাসে কান পাতলে এখন একটা অন্যরকম গুঞ্জন শোনা যাচ্ছে, যে আওয়ামী লীগকে কয়েক মাস আগেও মনে হচ্ছিল ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে ফেলা হচ্ছে। তাদের বর্তমান রাজনৈতিক সক্রিয়তা এবং আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে পর্দার আড়াল থেকে তারা খুব শক্তিশালী কোনো গ্রিন সিগন্যাল ইতিমধ্যে পেয়ে গেছে। আর সবচেয়ে বড় চমক বা টুইস্টটা লুকিয়ে আছে খুদ শেখ হাসিনার এক সাম্প্রতিক বার্তায়, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে খুব দ্রুতই তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, এখন আপনার মনে হতেই পারে এই প্রবল গণ অভ্যুত্থানের পর এটা কিভাবে সম্ভব? এটা কি নিছক কি কোনো রাজনৈতিক প্রপাগান্ডা, নাকি এর পেছনে এমন কোনো গভীর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমীকরণ কাজ করছে যা আমাদের সাধারণ চোখের আড়ালে রয়ে গেছে? আসুন আজ এই উত্তাল রাজনীতির পেছনের গল্পটা একটু তলিয়ে দেখার চেষ্টা করি, যেখানে দেশের বিচারালয় থেকে শুরু করে বিশ্ব রাজনীতির স্নায়ুযুদ্ধ সবকিছু এক সুতায় গাঁথা। দেখুন, শুরুতেই দেশের বিচার ব্যবস্থা সাম্প্রতিক একটি নাটকীয় মোড়ের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তির ঘটনাটি কিন্তু সাধারণ কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং এটি আগামী দিনের রাজনীতির এক বিশাল বড় সিগন্যাল বলে মনে করি। আমরা দেখেছি পট পরিবর্তনের পর আইভীকে অত্যন্ত ডজনখানেক মামলায় জড়ানো হয়েছিল। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাকে বারবার কিন্তু সুন-অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখার একটি সুনিপুণ চেষ্টা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত আপিল বিভাগের চেম্বার আদালত তার জামিন বহাল রাখলো এবং তাকে আর আটকে রাখা গেল না। অর্থাৎ তার কারামুক্তি নিশ্চিত। এই যে বিচারিক স্বাধীনতার এক নতুন দৃষ্টান্ত আমরা দেখলাম, এর পেছনের কারণটা কি? কারণটা হলো আইভী আওয়ামী লীগের অন্যান্য সাধারণ বা বিতর্কিত নেতাদের মতন নন। ৫ই আগস্টের সেই উত্তাল দিনে যখন বাঘা বাঘা আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালাচ্ছিলেন, তখন কিন্তু আইভী রহমান নারায়ণগঞ্জে নিজের বাড়িতেই শান্ত হয়ে বসেছিলেন। কোনো বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে একটি ইটের টুকরো ছুঁড়ে মারেনি। এই যে তার ক্লিন ইমেজ এবং তৃণমূলের আকাশচুম্বী জনপ্রিয়তা, ঠিক এই জায়গাটাতেই আওয়ামী লীগ তার পুনরুত্থানের বীজ বুনতে চাইছে। গুঞ্জন ছিল যে শিরীন শারমিন চৌধুরী হয়তো দলের হাল ধরবেন এবং আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে দলের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার ব্যবস্থা করবেন। কিন্তু আইবি যখন দৃশ্যপটে চলে এলেন, তখন হিসাবটা কিন্তু পুরোপুরি ভাবে পাল্টে গেল। আইবির এই মুক্তি প্রমাণ করে যে দলের ভেতরকার ক্লিন ইমেজের নেতারা এখন ধীরে ধীরে কিন্তু স্পেস পাচ্ছেন, এবং এটাই সেই গ্রিন সিগন্যাল যা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথকে মসৃণ করার একটি প্রাথমিক ধাপ। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান সরকার বা অন্যান্য বিরোধী শক্তি কেন আওয়ামী লীগকে আসলে এই স্পেসটা দিবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের জাতীয় রাজনীতির একটি ক্ষুদ্র সংস্করণের দিকে কিন্তু তাকাতে হবে। দেখুন, প্রবীণ আইনজীবী ফজলুর রহমানের একটি চমৎকার বিশ্লেষণ এখানে টেনে আনা যায়। এই যে সম্প্রতি ঢাকা বার এবং সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হয়ে গেল, সেখানে কি ঘটলো? সেখানে মাত্র ৩০% ভোটার ভোট দিয়েছেন। বাকি ৭০% যারা মূলত আওয়ামী লীগপন্থী, তারা ভোট কেন্দ্রে আসেননি। আর এই ৩০%-এর ভেতরেই তীব্র লড়াই হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে। এই বার কাউন্সিল নির্বাচনটি কিন্তু পুরো দেশের রাজনীতির আয়না। আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে, তবে
ময়দানটি এভাবেই বিএনপি এবং জামাতের রানিং ম্যাচ হয়ে দাঁড়াবে। আর ঠিক এই জায়গাতেই তৈরি হয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক বোঝাপড়া। সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামী খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠ থেকে একেবারে বিলীন হয়ে যায়, তবে বিএনপি বাংলাদেশে একক শক্তিতে পরিণত হবে এবং তখন সরকার বা বিএনপিতে জামাতের কোনো অপরিহার্যতা থাকবে না। আবার আওয়ামী লীগ যদি ফিরে আসে, তখন পরিস্থিতি কিন্তু ভিন্ন রূপ নেবে। তখন হয়তো বিএনপিকে যেভাবেই হোক বাধ্য হয়ে জামাতের সাথে গলা ধরাধরি করে থাকতে হবে, ঠিক যেমন আমি আর মামু মিলেমিশে থাকে। এই সমীকরণ মেলাতে গিয়ে জামাতের হাতে সময় আছে মাত্র আগামী ডিসেম্বর পর্যন্ত। এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু তাদের নিজেদের অবস্থান সম্পূর্ণভাবে পাকাপোক্ত করতে হবে। অন্যদিকে বিএনপিও কিন্তু চাইছে আগামী বছরের শুরু থেকেই নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে, যাতে কোনো গৃহপালিত বিরোধী দল বা অন্য কোনো শক্তির উপর তাদের আসলে নির্ভর করতে না হয়। এই যে দুই দলের মধ্যকার সূক্ষ্ম রেষারেষি, এই সুযোগটাই কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে এবং তারা বুঝাতে পারছে যে রাজনীতিতে একটা ব্যালেন্স বা ভারসাম্য আনার জন্য দেশীয় একটি পক্ষের কাছে আওয়ামী লীগের উপস্থিতি এখন আর কেবল ভয়ের কারণ নয়, বরং সেটি হয়ে উঠেছে এক ধরনের কৌশলগত প্রয়োজন এবং অনেক গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপট। তবে সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির নাটাই এখন আর শুধু দেশের ভেতরে নেই। আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং প্রশাসনিক ক্ষমতার যে পালা বদল সারা বিশ্বে ঘটছে, তার সরাসরি প্রভাব পড়ছে আমাদের এই বদ্বীপে। আপনি যদি একটু বৈশ্বিক মানচিত্রের দিকে তাকান, দেখবেন আমেরিকা, চীন, ইরান এবং ভারতের মধ্যে এক তীব্র স্নায়ুযুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকার সম্পর্ক যদি কোনো সম্মানজনক সমাধানে না পৌঁছায়, তবে আমেরিকা এক প্রকার দেউলিয়া হয়ে যেতে পারে এবং ওই অঞ্চলে তাদের কর্তৃত্ব কমবে। আর আমেরিকার কর্তৃত্ব কমা মানেই এই উপমহাদেশে ভারতের প্রভাব দুর্বল হওয়া। ভারত দুর্বল হলে স্বাভাবিকভাবেই এখানে চীন এবং পাকিস্তানের প্রভাব অপরিহার্য হয়ে পড়বে। এই যে পরাশক্তিগুলোর এক বিশাল দাবা খেলা চলছে, এই খেলার বোর্ডে বাংলাদেশ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গুটি। দেখুন, শেখ হাসিনার দেশে ফেরার যে প্রস্তুতি এবং আওয়ামী লীগের যে গ্রিন সিগন্যাল পাওয়ার গুঞ্জন, তা কিন্তু এই ভূ রাজনৈতিক দ্বন্দ্বেরই একটি বাই প্রোডাক্ট। পরাশক্তিগুলো বুঝতে পারছে যে বাংলাদেশের রাজনীতিকে যদি পুরোপুরি একপেশে করে দেওয়া হয়, তবে এখানে এমন এক শূন্যতা তৈরি হবে যা গোটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তাকে পুরোপুরি হুমকির মুখে ফেলবে। তাই ক্ষমতার ভারসাম্য বজায় রাখার স্বার্থেই হয়তো তারা পুরনো খেলোয়াড়দের আবারও বর্তমান সময়ে এই পরিস্থিতিতে মাঠে নামানোর কথা ভাবছে। ঠিক যেমনটা আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম মাত্র 6 মাসের মধ্যে মহিন্দ রাজাপাকসে কিভাবে আবার রাজনীতিতে কামব্যাক করেছিলেন। যদিও শেখ হাসিনার প্রেক্ষাপটটা এখানে ভিন্ন। তিনি বর্তমান সময়ে ভারতে আছেন অথবা বিদেশে আছেন। কিন্তু আন্তর্জাতিক পরাশক্তিগুলো যদি মনে করে যে তাদের স্বার্থ রক্ষার জন্য তাকে দরকার, তবে সেই অলৌকিক ঘটনা ঘটতে খুব একটা বেশি সময় কিন্তু এখানে লাগবে না। সব মিলিয়ে সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন বলা চলে কচু পাতার উপর জমে থাকা জলের মতো টলমল করছে। স্ট্রেট লাইনে হাঁটলে যেমন গন্তব্য জানা যায়, কিন্তু এখন আমরা আছি এক বিশাল ঘূর্ণিপাকের ভেতরে। এই ঘূর্ণিপাকে কে কখন কোথায় গিয়ে ছিটকে পড়বে তা কেউ কিন্তু জানে না। আগামী 2027 সালের জানুয়ারিতে রাজনীতির যে দৃশ্যপট তৈরি হবে, আজ আপনি যা দেখছেন বা যাদেরকে দেখছেন, তাদের অনেকেই হয়তো সেদিন আর থাকবে না, বা তাদের অনেককেই আপনি সেই সময় আর খুঁজে পাবেন না। আর যাদের কথা আপনি আজ কল্পনাও করতে পারছেন না, তারা হয়তো সেদিন ক্ষমতার কেন্দ্রে, একদম কেন্দ্রে বসে থাকবে।
সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তি, বিচার ব্যবস্থার স্বাধীন আচরণ, বার কাউন্সিলের ভোটের সমীকরণ এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর নীরব ইশারা, সবকিছু মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার যে প্লট তৈরি হচ্ছে তা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে। দর্শক, রাজনীতির এই জুয়ার বোর্ডে শেষ চালটি কে দেয় এখন সেটাই কিন্তু দেখার বিষয়। আমরা অপেক্ষায় রইলাম এবং দাবার যে বোর্ড চলছে সেই বোর্ডের প্রত্যেকটি চাল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি পর্যবেক্ষণ করে আপনাদের অবশ্যই অবগত করব। এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিরাপদে থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে সেই মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।